প্রিয় দর্শক যারা রয়েছেন মোহনার সামনে, দেশে কিংবা প্রবাসে, সকলকে স্বাগত জানাচ্ছি মোহনার প্রতিদিনের আয়োজন বিশ্লেষণমূলক আলোচনা অনুষ্ঠান মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সৌজন্যে দৃষ্টিকোণ অনুষ্ঠানে। দর্শক, আজ আমরা কথা বলতে চাই রাজনীতি, আদর্শ বনাম ক্ষমতা। আর এ বিষয়ে আমাদের মাঝে কথা বলবার জন্য উপস্থিত রয়েছেন জনাব আমিনুল ইসলাম আমিন, উপপ্রচার ও প্রকাশ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, রয়েছেন জনাব এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দর্শক, আপনারা রয়েছেন আমাদের সাথে যথারীতি আলোচনাকে প্রতিদিনের মতোই আপনারা জীবন্ত রাখবেন, প্রাণবন্ত রাখবেন, আপনাদের পরামর্শ, আপনাদের মতামত জানিয়ে সে প্রত্যাশা করছি। আপনাদের স্বাগত আজকের আলোচনায়। আমরা রাজনীতি নিয়ে কথা বলতে চাই, রাজনীতির আদর্শবাদ এবং রাজনীতির যে লক্ষ্য ক্ষমতা, দুটো নিয়ে আমরা কথা বলতে চাই। আমিনুল ইসলাম আমিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি আদর্শিক জায়গা থাকে এবং আদর্শিক ঘোষিত লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। আমাদের বর্তমান সময়ে রাজনীতির আদর্শটা কি, এটি নিয়েই আমরা একটু শুরু করতে চাই যে এই আদর্শকে রাজনৈতিক দলগুলো কতটা গুরুত্ব দেয়। আমরা যদি, আপনি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা, আমরা জানি যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি আদর্শবাদী রাজনৈতিক সংগঠন। বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠন, দীর্ঘ সময়ে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটি আদর্শবাদ জাগ্রত করেছিল, মুক্তির আকাঙ্ক্ষা জাগ্রত করেছিল। সেই দল আবার এখন ক্ষমতায় আছে। ক্ষমতায় থেকে তার আদর্শিক অনেক প্রশ্নে আওয়ামী লীগ কখনো কখনো একটু পিছু অপসারণ করছে বলে সমালোচনা আছে। সেই প্রেক্ষাপটটি মাথায় রেখেই আপনাকে প্রশ্নটি করেছি যে রাজনীতিতে আদর্শের গুরুত্বটা কতটুকু, নাকি ক্ষমতাটার গুরুত্বটা আদর্শের চেয়ে বেশি বর্তমান প্রেক্ষাপটের আলোকে আপনি যদি একটু বলেন। আমি শুরুর আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে মোহনা টেলিভিশনের দর্শক যারা দেশে এবং দেশের বাইরে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি। এবং একই সাথে আমি আজকের এই আলোচনার সবাই একটা ব্যতিক্রমধর্মী টপিকসকে বেছে নেওয়ার কারণে আমি আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা প্রতিদিনই যে আলোচনাগুলো করছি সেই আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কি রীতিমতো ঝগড়াঝাড়ির মতো একটা বিষয়। সে জায়গায় ব্যতিক্রমী জায়গায় একটা সাবজেক্ট আপনি আজকে বেছে নিয়েছেন, যেটা হচ্ছে রাজনীতি এবং আদর্শ। আদর্শ এবং ক্ষমতা, হ্যাঁ, আসলে পৃথিবীতে যতগুলো রাজনৈতিক দলের জন্ম, রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা, এখানে কিন্তু মূল টার্গেটটা হচ্ছে ক্ষমতা দিতে হবে। এখন ক্ষমতাটা কিভাবে যাবেন? ক্ষমতাটা আর্মি কু করেও যাওয়া যায়, ক্ষমতাটা বিপ্লব করেও যাওয়া যায়, ক্ষমতাটা নির্বাচনের মাধ্যমে যাওয়া যায়, অথবা রাতের আন্ধারে এসে বলে দিলেন যে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি আপনাদের কল্যাণে হাজির, বলা যাওয়া যায়। কিন্তু রাজনৈতিক দলগুলো এর কোনোটাতে যায় না। রাজনৈতিক দলগুলো ক্ষমতায়, অবশ্যই ক্ষমতায় যাওয়াটা একটা রাজনৈতিক দলের প্রধান এবং প্রথম টার্গেট, কিন্তু ওই টার্গেটে পৌঁছার জন্য ওরা একটা নীতিমালা তৈরি করে, একটা পলিসি তৈরি করে। সেই পলিসিটা হচ্ছে আদর্শ, যে আমি এখানে কিভাবে যাব, আমার আদর্শটা কি। যখন আমি অধিক সংখ্যক মানুষকে বোঝাতে সম্মত হব যে আমি এই জিনিসটা চাই, তখনই কিন্তু মানুষ আমার পেছনে এসে দাঁড়াবে, আমাকে ভোট দিবে, আমি ক্ষমতা যাব। হ্যাঁ, যেমন ধরেন আওয়ামী লীগ যখন গঠিত হয় 1949 সালের 23শে জুন, তখন কিন্তু বাংলাদেশে মুসলিম লীগ ছাড়া অন্য কোনো দলের নাম নেওয়ার মতো সাহস কারো ছিল না। তা আওয়ামী লীগ একটা টার্গেট ঠিক করলো যে আমরা মানুষের মুক্তি চাই। আমরা বলার সাথে সাথে কিন্তু আমরা ক্ষমতায় আসিনি। তারপরে 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচন হলো। তখনকার আওয়ামী লীগের ম্যানিফেস্টো বলেন অথবা আদর্শ বলেন, বাংলার মানুষের কাছে অধিকতর গ্রহণযোগ্য হবার কারণে মাত্র 5 বছরের মাথায় 49 সালে আওয়ামী লীগের জন্ম, 54 সালে যুক্তফ্রন্টের নির্বাচন। এবং আমি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ে দেখেছি, 54 সালে যখন যুক্তফ্রন্টের নির্বাচন হয়, তখন বাংলাদেশের 19 জেলার বেশ কয়েকটি জেলায় আওয়ামী লীগের জেলা কমিটিও ছিল না। কিন্তু মানুষ আওয়ামী লীগের নেতৃত্বাধীন যুক্তফ্রন্টকে বিপুল ভোটে বিজয়ী করেছিল। কারণ মানুষের কাছে তখন যে স্বপ্ন নিয়ে ওরা পাকিস্তান একটি দেশ স্বাধীন হয়েছিল, মুসলিম লীগ যে স্বপ্ন মানুষকে দেখিয়েছিল, মানুষ দেখলো যে এটা একটা আজাদি ঝুটা হ্যায়, লাখো মানুষ ভুকা হ্যায়, এটা একটা প্রতারণা। মানুষ তার বিপরীতে আওয়ামী লীগের কথাগুলো পছন্দ করেছে। পছন্দ করার কারণেই সেদিন আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। এটা হচ্ছে আলটিমেট টার্গেট। এখন আপনি বলতে পারেন যে আজকে সে আদর্শের জায়গায় আমরা আছি কি না। পরবর্তীতে আমরা 6 দফা দেখেছি ধারাবাহিক। আমি কথাগুলো যেমন আপনি আদর্শটা কিন্তু আপনি একদিন আবার সবাই খাওয়াইতে পারবেন না। 49 সালে আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠা হয় তখন নাম ছিল আওয়ামী মুসলিম লীগ।
এটা 53 সালে এসে হলো, ওখানে মুসলিম বাদ দিয়ে অসাম্প্রদায়িক সংগঠন আওয়ামী লীগে পরিণত হলো। আমার মনে হয় আমরা যদি 49 সালে প্রথমেই আওয়ামী লীগ করতাম তাহলে বোধহয় একটু ডিফিকাল্ট হয়ে যায়। অর্থাৎ মানুষকে আপনি আপনার আদর্শটা খাওয়ানোর জন্য আপনার একটু সময় দিতে হবে। হ্যাঁ, এটাও কিন্তু একটা রাজনৈতিক দলের কৌশল, এবং এটাও মানুষকে বুঝতে পারার একটা অসাধারণ ক্ষমতা। এই ক্ষমতায় আল্লাহ বঙ্গবন্ধুকে দিয়েছিলেন। আমি অসমাপ্ত আত্মজীবনীর পর অবাক হয়ে গেছি। বঙ্গবন্ধু লিখেছেন উনি নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার 4 দিন পরে গোপালগঞ্জে গিয়ে হাজির, যেহেতু উনি তখন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি। বঙ্গবন্ধুর বিরুদ্ধে তখন প্রার্থী ছিলেন ওয়াহিদুজ্জামান, তখন ডাক সাইডে গ্রেটার ফরিদপুরের মুসলিম লীগের নেতা। উনি প্রচারণা শুরু করেছেন স্পিড বোট নিয়ে, বঙ্গবন্ধু শুরু করেছেন ভাঙা সাইকেল আর ভাঙা নৌকা নিয়ে। বঙ্গবন্ধু বলেছেন প্রথম দিন গণসংযোগ করে আমি বুঝতে পেরেছি আমি বিপুল ভোটে জিতবো। দেখেন মানুষকে রিড করার কি অসাধারণ ক্ষমতা, এটাই কিন্তু একটা বড় গুণ। এখন প্রশ্ন হচ্ছে কি আজকে আমরা সেই জায়গায় আছি কিনা? সেটা সেকালের আদর্শ, আমরা সেটা বলছি যে না, বঙ্গবন্ধুর সময়ে আমরা সেই জায়গায় আছি কিনা? আজকের জায়গাটিতে হ্যাঁ, আমরা সেই জায়গায় আছি। আদর্শের রূপটি কি আছে কিনা? হ্যাঁ, এখন আসেন, আমি মনে করি হ্যাঁ আমরা এখনো বঙ্গবন্ধুর সে জায়গায় আছি বলেই এত টানা পোড়েন পথ পরিক্রমা বাধা বিপত্তির পরও এখনো আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় বৃহৎ রাজনৈতিক দল। তবে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, রাজনৈতিক সে আদর্শবোধের জায়গাটা থেকে এখন অনেক মানুষ পলিটিক্সে আসতেছে যতটুকু না দেশকে দেওয়ার জন্য, তার চেয়ে অনেক বেশি একটু নিজের প্রাপ্তির ঝোলাটাকে প্রাপ্তির পাল্লাটাকে একটু ভারী করার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। আমরা প্রাথমিক আলোচনা শুনলাম, আপনি বলেছেন বিস্তৃত প্রেক্ষাপট উল্লেখ করে। আসতে চাই জনাব মোশাররফ হোসেন আপনার কাছে, যে বিএনপির রাজনীতিতে ঘোষিত আদর্শ আছে। বিএনপির সেই প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে 19 দফা, এই বাংলাদেশি জাতীয়তাবাদ এবং সেই সাথে আরো যে ঘোষিত কর্মসূচি, তার এটি নতুন বাংলাদেশ। আজকের যে বিএনপি, সেই বিএনপি তার আদর্শের জায়গাটিতে তারা ঠিক আছে কিনা, বা যেভাবে একটি তার আদর্শের একটি পরিমণ্ডল বা একটি প্রভাব বিস্তার করতে পেরেছিল, সেই আদর্শিক প্রভাবটি আছে কিনা, আপনি কিভাবে দেখছেন বর্তমান বিএনপির আদর্শিক? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমিনুল ইসলাম আমিন ভাই সহ মোহনা টিভির দর্শক শ্রোতাদের। আসলে আপনি যে টপিকটা আজকে নির্ধারণ করেছে আসলে খুব সমসাময়িক প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক একটি বিষয়। কারণ যে কোনো রাজনৈতিক দলের যদি কোনো আদর্শ না থাকে তাইলে ওই দল কিন্তু টিকতে পারে না। কারণ আদর্শকে ভিত্তি করেই কিন্তু রাজনৈতিক দলে মানুষ অংশগ্রহণ করে এবং এই আদর্শকে লালন করে সে এগিয়ে যায়। ঠিক আজকে যে কথাটি আমিন ভাই বলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগের একটি আদর্শ আছে, তেমনি বিএনপিও যখন প্রতিষ্ঠা হয়েছিল, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেখানে কিন্তু একটি আদর্শ দিয়েছিলেন, 19 দফা একটি কর্মসূচি। এই কর্মসূচির পাশে পাশে উনি কিন্তু যুগান্তরকারী একটি ধারণাও কিন্তু বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছিলেন, যে জাতীয়তাবাদের পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদ। তারপর বাংলাদেশের 19 দফা যদি আমরা বিশ্লেষণ করি, এখানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের খাদ্য সম্পন্নতা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যাপক বাংলাদেশের একটি আগামী দিনের আধুনিক একটি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য যে উপাদানগুলি দরকার সেগুলি উনি জাতির কাছে উপস্থাপন করেছিলেন। যার কারণে আপনি লক্ষ্য করবেন যে এই জাতি কিন্তু সেটা গ্রহণও করেছিলেন। কারণ রাজনীতিতে যে কথাটি আমিন ভাই বলেছে, আলটিমেট সবার গোলটা কিন্তু থাকে যে একসময় দেশ শাসন করা। তো বিএনপি, আওয়ামী লীগ হয়তো অনেক পুরনো সংগঠন, কিন্তু বিএনপির 37-38 বছর তাদের বয়স। এর মধ্যে কিন্তু বিএনপি আপনি দেখবেন 79 সালে ক্ষমতায় এসেছে, তারপর 91 সালে ক্ষমতা এসেছে, 2001 সালে ক্ষমতা এসেছে, কিন্তু মানুষ বিএনপিকে গ্রহণ করেছে। তারপর এখানে একটি প্রশিক্ষিত কর্মী বাহিনী কিন্তু তৈরি হয়েছে। আজকে যেমন আমি কিন্তু আজকে একটি দল, যে কথাটি আপনিও বলার চেষ্টা করেছেন, যে অনেকে কিন্তু দল করতে আসে কিন্তু ক্ষমতার জন্য, কিন্তু আবার কোন কোন দলে কিন্তু আদর্শিকভাবেও কর্মী তৈরি হয়, যারাই দলের মূল প্রাণ। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আদর্শিক বাংলা রাজনৈতিক দলের যে আদর্শিক কর্মীরা কত শক্তিশালী, এটা বাংলাদেশে প্রমাণ হয়েছে। কিন্তু 2007-এ যখন একটা অস্বাভাবিক একটা ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, তখন কিন্তু দেখবেন যে 2 নেত্রীকে তারা মাইনাস করার একটা পরিকল্পনা গ্রহণ করেছিল। অনেক বাগা বাগা নেতারা কিন্তু সেদিন দলের সাথে বিশ্বাসঘাতকতা বলি অথবা দলের আদর্শের সাথে বিচ্যুতি করেছিল, দুই দলেরই। কিন্তু সেখানে কিন্তু এই যে আদর্শিক কর্মী যারা তৃণমূলের, যারা এই দলের আদর্শকে ভালোবাসে, দলের লক্ষ্য উদ্দেশ্যকে ভালোবাসে, তারা কিন্তু এই দলকে টিকিয়ে রেখেছিল এবং দলের ঐক্যকে সুসংহত করেছিল। এইটাই কিন্তু একটি দলের আমার মনে হয় মূল তার কৃতকার্য হওয়ার একটি মূল বিষয়টি। আরেকটি জিনিস, আমাদের দল যদি আপনি বলেন, আপনি লক্ষ্য করবেন
যে 2014 5ই জানুয়ারি আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন বর্জন করেছিলাম। আমরা বলেছিলাম যে একটি দলীয় সরকারের অধীনে কিন্তু কখনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে। সেখানে আমিন ভাইরা সেই নির্বাচন করেছিল এবং অনেকভাবে কিন্তু চেষ্টা করা হয়েছিল যাতে বিএনপির কিছু লোকও যাতে ওই নির্বাচনে অংশগ্রহণ করে, কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশের 300 আসনের একটি আসনও একজন প্রার্থীকে খুঁজে পায়নি। এটা হলো আদর্শিকভাবে যদি দলটা তৈরি হয় এবং তাদের মধ্যে যদি সে আদর্শটা লালন করতে পারে, তাহলে সেভাবে কিন্তু কর্মী বাহিনী নেতা কর্মীদের এই ক্ষমতায় গিয়ে এই বিএনপি 15 ফেব্রুয়ারি নির্বাচনও করেছিল, সেখানেও না, সেখানে বিএনপি 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন। আপনি দেখবেন একটা জিনিস লক্ষ্য করবেন যে বিএনপি কেন করেছিল, যে তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সহ রাজনৈতিক অনেক দলগুলির একটি দাবি ছিল একটি দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। বিএনপি কিন্তু বারবার সেই দাবিটাকে পাশ করে, কারণ এটা তো পার্লামেন্টে তো আপনাকে অ্যামেন্ডমেন্ট আনতে হবে। সেই অ্যামেন্ডমেন্টে বিএনপি 15 ফেব্রুয়ারি নির্বাচনে জয়যুক্ত হয়ে গণ দাবির প্রতি সম্মান দেখিয়ে সেটাই কি বিএনপি সেই সময় ঘোষণা দিয়ে এই নির্বাচনটি দিয়েছিল যে আসলে জনগণের দাবির মুখে শ্রদ্ধা প্রদর্শন করেই তার একটি নির্বাচনের মধ্য দিয়ে দাবি পূরণের একটি পদ্ধতি না, সেটা তো দিয়েছিল বলেই কিন্তু বিএনপি 13 দিন বা 14 দিনের মাথায় কিন্তু সেই সংসদ ভেঙে দিয়েছিলেন। সুতরাং আপনি জনগণের প্রতি যে বিএনপির একটি কমিটমেন্ট আছে এটা কিন্তু তারই একটি প্রমাণ। অথচ আপনি লক্ষ্য করবেন যে বর্তমান যারা ক্ষমতায় আছে বাংলাদেশ আওয়ামী লীগ, তারা কিন্তু এই যে 10ম সংসদের যখন আলোচনা চলছিল, জাতিসংঘের প্রতিনিধি তারাঙ্ক সাহেব যখন বাংলাদেশে এসেছিলেন, তখন বিএনপি আওয়ামী লীগ দুই দলের মধ্যে কিন্তু একটি সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন আমার স্পষ্ট মনে আছে, আপনিও নিশ্চয়ই স্মৃতি আপনাকে যদি প্রতারিত না করে আপনিও ভুলে যাবেন, আমিন ভাই ভুলে যাওয়ার কথা নয়। আলোচনার এক পর্যায়ে কিন্তু আওয়ামী লীগের অন্যতম আলোচক জনাব তোফায়েল আহমেদ সাহেব বলেছিলেন যে আমরা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য একটি নির্বাচন আমাদেরকে করতে হচ্ছে, খুব শীঘ্রই আলোচনা করে আমরা একাদশ সংসদ নির্বাচন আমরা আয়োজন করব। তো সুতরাং এগুলি কিন্তু রাজনীতিতে সবকিছু তো রিটার্ন হয় না, কিছু কমিটমেন্টের ব্যাপার আছে, মানে অঙ্গীকারের ব্যাপার আছে। এইগুলি থেকে যখনই আমরা বিচ্যুত হয়ে যাই তখনই কিন্তু এই যে আদর্শটা ক্ষীণ হয়ে তখন কিন্তু ক্ষমতাটা মুখ্য হয়ে আমাদের সামনে এসে দাঁড়ায়। জি জনাব মোশাররফ, ধন্যবাদ। আমরা যে দলীয় একটি আদর্শ আছে, বিএনপিরও আছে আপনি বলছেন, এবং আমিনুল ইসলাম আমিনও সেটি বলছিলেন, কিন্তু একটি রাষ্ট্রীয় আদর্শ জায়গা কিন্তু আমাদের আছে কিনা আমাদের রাজনীতিতে, আমাদের সাংবিধানিক আদর্শ আছে কিনা, সেই রাষ্ট্রীয় আদর্শ বা সাংবিধানিক আদর্শকে আমরা দলীয় আদর্শ হিসেবে আমরা গ্রহণ করছি কিনা বা সেটিকে আমরা মূল্য দিচ্ছি কিনা, সেই আলোচনাটিও আমরা একটু আনতে চাই। একটু বিরতিতে যেতে যাচ্ছি, সময় হলো। দর্শক আমাদের সাথে থাকুন, আপনাদের সাথে করে আলোচনায় ফিরতে চাই। প্রিয় দর্শক, আপনারা রয়েছেন মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের সৌজন্যে দৃষ্টিকোণ অনুষ্ঠানে। বিরতির পরে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। জনাব আমিনুল ইসলাম আমিন, আমরা আদর্শ নিয়ে কথা বলছিলাম। আমি কতগুলো প্রশ্ন করতে চাই যে আদর্শের যে রূপটি, এখন যে সমালোচনার জায়গাটি, আমি সেটিকে সামনে আনতে চাই। যে বলা হচ্ছে যে আওয়ামী লীগ একটি আদর্শবাহী এবং সংগ্রামী ঐতিহ্যবাহী একটি দল হওয়ার পরেও বর্তমান সময়ে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এবং টানা ক্ষমতায় আছে, তখন আওয়ামী লীগের বিভিন্ন সুবিধাবাদী মানুষজনের সমাবেশ ঘটছে, যারা আসলে আদর্শটি তাদের কাছে প্রধান নয়, তাদের হয়তো অর্থ, বৃত্ত, প্রতিপত্তিটা বা ক্ষমতাটাই প্রধান। যে কারণে আমরা এক ধরনের হতাশাব্যঞ্জক কথাও আমরা শুনতে দেখেছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে কাউয়াদের অনুপ্রবেশ ঘটেছে, ফার্মের মুরগি কাউকে কাউকে বলছেন, হাইব্রিড নেতারা হয়েছে, ত্যাগী নেতারা আসলে জায়গা পাচ্ছে না। তো এটি যদি হয় দলে, তাহলে তার আদর্শের জায়গাটি আসলে সঠিকভাবে অবস্থান করছে কিনা, এই প্রশ্নটিতেও আমরা করতে পারি। হ্যাঁ, অবশ্যই। আমি তার আগে মোশাররফ ভাই একটি ছোট্ট কথা বলে যাই। সেটা হচ্ছে কি, বিএনপি নেতৃবৃন্দ বরাবরই 15 ফেব্রুয়ারি নির্বাচনটাকে জাস্টিফাই করার জন্য একটা ভুল ইনফরমেশন জাতিকে দিচ্ছে, যে সেটা আমরা সেদিন তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানার জন্য ইলেকশনটা করেছিলাম। কিন্তু মোশাররফ ভাই, তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলনটা শুরু হয়েছিল আরো আগে, যখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি একসাথে পার্লামেন্টে ছিল, বাংলাদেশের সব রাজনৈতিক দল সংসদে ছিল। যদি তখন পাগল ছাড়া কেউ নিরপেক্ষ হবে না, শিশু ছাড়া, এই কথা বলে সেটাকে পাশ কাটানো হয়েছিল। যদি সেই দাবির যৌক্তিকতা উপলব্ধি করে ওরা চাইতো, তাহলে কিন্তু ওই পার্লামেন্টের তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ হয়ে যায়। ওই জন্য আর 15 ফেব্রুয়ারি নির্বাচনের কোনো যৌক্তিকতা ছিল না। মূল বিষয়টা হচ্ছে কি, ওরা 15 ফেব্রুয়ারি নির্বাচনটা আন্দোলনের মুখে যখন টিকাইতে পারবে না বলে আমি মনে করি সেটা করেছিল। এনিওয়ে, কিন্তু এখন আপনি যে প্রসঙ্গ আসছেন সেটা আমি বলি। সেটা হচ্ছে কি, আওয়ামী লীগে আসছে, আমি বলি, আপনি দেখবেন সব সময় ক্ষমতার বলয়ে কিছু মানুষ ভিড় করে।
আপনি যদি 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণটা পড়েন, আপনি ওখানে দেখবেন বঙ্গবন্ধু এক জায়গা বলেছিল, মনে রাখবেন শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ তৈরি করবে। অ্যালার্ট করে দেওয়া হচ্ছে যে শত্রু বাহিনী আত্মকলহ তৈরি করতে পারে। ঠিক ওবায়দুল কাদের, আমাদের মাননীয় সাধারণ সম্পাদক, উনিও জানেন যে আমরা প্রথম 5 বছর, এখন 3 বছর। একজন দর্শক আছে, একটু যুক্ত হই। ফোনটা নিয়ে। হ্যালো, দর্শক কে আছেন? আপনার পরিচয় দিয়ে আজকের বিষয়ে প্রশ্ন করুন। আমার নাম সাইদ খান। জি বলুন, ছোট করে। হ্যাঁ, এই যে আপনারা বলে একটু আগে বললেন তত্ত্বাবধায়ক সরকার চাই বিএনপি, তাই না? বিএনপি তত্ত্বাবধায়ক একজন দর্শক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে কথা বলুন, ভলিউমটি কমিয়ে কথা বলুন। ক্ষমতা তত্ত্বাবধায়ক দিচ্ছে, তাই নাই? আওয়ামী লীগ কিন্তু তত্ত্বাবধায়ক দিচ্ছিল 6 সালে, ওটাও তত্ত্বাবধায়ক, তাই নাই? ওটা আর তত্ত্বাবধায়ক উনি কি তত্ত্বাবধায়ক মর্যাদা বিএনপি জানেন? তত্ত্বাবধায়ক কাকে বলে? জি এটা কি ওনারা জানেন? জি, ধন্যবাদ দর্শক, আপনার প্রতিক্রিয়াটি পেয়েছেন। এখানে বিএনপি নেতা আছেন, তিনি নিশ্চয়ই এটি জবাব দিবেন। ধন্যবাদ আপনাকে, থাকুন আমাদের সাথে থাকুন। তো এখন আমাদের মাননীয় সাধারণ সম্পাদক যে কথাটি বলছেন যে ক্ষমতার বলয়ে থাকলে কিছু সুবিধাবাদী মানুষ সবসময় মধু লাভের জন্য গুড়গুড় করে। বেসিক্যালি এই মানুষগুলো যেন দলে ঢুকে, ওই যে বঙ্গবন্ধু 71 সালে যেটা বলেছেন, আত্মকলহ যেন তৈরি করতে না পারে, মূলত এই ব্যাপারে দলের ত্যাগী নেতা কর্মীদেরকে সচেতন করার জন্য কিন্তু উনি এই কথাগুলো বলছেন। যে এরা যেন এটা করতে না পারে। কিছু সামান্য পরিমাণ নাকি অনেক পরিমাণে, এবং এদের কর্তৃত্বটাই দলে প্রতিষ্ঠিত হচ্ছে। বলা হচ্ছে যে হতাশার চিত্র দিয়ে যখন নমিনেশন পেতে হয়, তখন দিতে হয়, তখন তারাই নমিনেশন পেয়ে যাচ্ছে। এদের কর্তৃত্ব আওয়ামী লীগে প্রতিষ্ঠিত হবার কোনো সুযোগ নেই। আপনি যদি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিটা অ্যানালাইসিস করেন, দেখবেন ওখানে যারা মাঠে রুট লেভেলে কাজ করেছিল তারা আজকে ওখানে এসেছে, অনেক ত্যাগী। আমার কথা বলি, আমি কিন্তু ছাত্র রাজনীতি শুরু করেছিলাম 79-এ, এবং আমি ইউনিট ছাত্রলীগের সেক্রেটারির পদ থেকে শুরু করে আমি আজকে এই জায়গায় আসছি। আমার মতো প্রত্যেকেই কিন্তু এরকম অনেকের বর্ণাঢ্য উজ্জ্বল গৌরবান্বিত অতীত আছে, তারা এখানে আসছে। আরেকটা বিষয়, যদি সুবিধাবাদীরা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারতেন তাহলে আওয়ামী লীগ নামে কোনো দল এদেশে থাকতো না। আমি আপনাকে বলি, ক্ষমতায় অনেকদিন থাকা যায় জোর করে। আইয়ুব খান ক্ষমতা ছিল 10 বছর, এরশাদ ক্ষমতা ছিল 9 বছর, কিন্তু আজকে ওরা জনগণের আস্থা করে নিক্ষিপ্ত। মুসলিম লীগ দুর্দণ্ড প্রতাপের সাথে এই দেশ স্বাধীন করেছিল, আজকে ওরা নাই। 1000 পাওয়ারের লাইট জ্বালিয়ে ওদের পাওয়া যায় না, কারণ ওরা মানুষের কনসেপ্টকে ধারণ করতে পারেনি, দলের ত্যাগী কর্মীদেরকে মূল্যায়ন করতে পারেনি। আওয়ামী লীগ কিন্তু সেটা কখনো করবে না। যারা এই ধরনের বলে আমি তাদের শুধু স্মরণ করে দেই, মাননীয় প্রধানমন্ত্রীকে একটি সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে, মাননীয় নেত্রী, আপনি যদি 50 স্পিডে আগান, সেখানে আপনার দল আওয়ামী লীগ আছে 5, কিন্তু এটা যদি মিলতো তাহলে দেশটা আরো আগায় যেত। মাননীয় প্রধানমন্ত্রী তাকে জবাব দিয়েছেন, বলেছে আপনি গাছের ফলটা দেখেন, শেকড়টা দেখেন না। আমাকে যে আপনি এত ক্রেডিট দিচ্ছেন, এটা আমার ক্রেডিট না, ওই যে শেকড় আমার দলের তৃণমূল, ওদের সব জায়গায় এসেছি, ওরা শেকড় শক্তিশালী বলেই ভালো ফল ভালো ফুল আসতেছে। তাহলে দলের প্রধান যিনি তৃণমূলকে এইভাবে মূল্যায়ন করেন, সে দলে কাউয়া অথবা হাইব্রিডরা মেবি ট্রাই টু ইন, কিন্তু ওরা কখনো প্রভাবশালী হতে পারবে না। আর প্রভাবশালী কখনো হতে পারেনি বলেই শোনেন, আপনি যদি একটা অ্যানালাইসিস করেন, আমি একটা কথা সংক্ষেপে 1 মিনিটে 30 সেকেন্ডে শেষ করি, আপনি যদি অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন 75-এর পর থেকে 1991 পর্যন্ত এই বাংলাদেশে 21 বছর আওয়ামী লীগের উপরে যে ভয়াবহতম নির্যাতন পরিচালিত হয়েছে, পৃথিবীর কোন রাজনৈতিক দলের উপরে সবচেয়ে বড় সম্মান, কারণ আমাদের মূল শক্তিটা হচ্ছে আদর্শ। আমাদের প্রত্যাশা সেখানে যে আমাদের জাতীয় প্রজাতিকে ধ্বংস না করে, সেটা ইনশাআল্লাহ পারবে না। আর এই জিনিসটা অ্যালার্ট করছেন বারবার। যেন মোশাররফ হোসেন, যে ত্যাগ, কর্মীদের ত্যাগ এবং অংশগ্রহণ, আপনি যেটা বলছেন, আপনি একজন আদর্শবাদী, আদর্শ অনুসরণ করে রাজনীতি করছেন। অনেক সময় শোষণ, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধেও দাঁড়িয়ে এই কর্মীরা কিন্তু দলকে টিকিয়ে রাখে, দলের অগ্রযাত্রাকে অব্যাহত রাখে। নানা রকম আওয়ামী লীগের ইতিহাসে সেটা আছে, তারা উদাহরণ হিসেবে বলতে পারে। আপনারা বলছেন যে শোষণ, নির্যাতন, নিপীড়ন চলছে আপনাদের প্রতি, কিন্তু একদল কর্মী, একদল নেতা কেন আপনাদের আদর্শ নিয়ে দাঁড়িয়ে যেতে পারছেন না, বা সেই জায়গাটিতে অবস্থান করে জনগণকে সংশ্লিষ্ট করতে পারছেন না? আমরা যদি গত কয়েক বছরের বিএনপি রাজনীতির পর্যালোচনা করি, সেখান থেকে এই প্রশ্নটি আমি করলাম। তাহলে আদর্শের ত্যাগী নেতাদের, কর্মীদের অস্তিত্ব আসলে দলে আদৌ আছে কি নেই? না, অবশ্যই আপনি যে প্রশ্নটি করেছেন যে আদর্শ না ক্ষমতা, আমি অত্যন্ত বিনয়ের সাথে আমিন ভাইয়ের সাথে দ্বিমত। আমার প্রশ্নটা আমি জবাব দিচ্ছি
যে আমিন ভাই বলছে আওয়ামী লীগ একটি আদর্শবাদী দল, কিন্তু আমি যদি আপনাদেরকে প্রমাণ দিয়ে আমি বলে দিতে চাই আওয়ামী লীগ সে আগের জায়গায় নেই। আওয়ামী লীগ এখন ক্ষমতার কাছে চলে আসছে। কারণ আমাদের নেতাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে, জিয়াউর রহমানকে যদি হত্যার সাথে জড়িত থাকে, জিয়াউর রহমানকে কেউ যদি রাজনীতিকে শেষ করে দিতে চায়, সেই শক্তির সাথে বিএনপির সন্ধি হবে, এটা তো আদর্শের সাথে চরম বিপ্রুভ করা, মানে বিশ্বাসঘাতকতা করা। আজকে আপনি লক্ষ্য করবেন যে কথাটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বারবার বলছে, শহীদ আশরাফ সাহেব বলছেন যে আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের হত্যার প্লট তৈরি করেছিল জাসদ। সেই জাসদের হাসানুল্লাহ ইনু সাহেব কিন্তু আজকে এই সরকারে একজন প্রভাবশালী মন্ত্রী। এই শেখ মুজিবুর রহমানের চামড়া দিয়ে ডুগডুগি তৈরি করতে চেয়েছিল আপনার মতিয়া চৌধুরী, আজকে সে কিন্তু এই সরকারের মন্ত্রী। আপনি লক্ষ্য করবেন, আমি শুধু আমিন ভাই অবগতির জন্য বলতে চাচ্ছি, আমি বলছি আদর্শ আপনার একজনের মিত্র হতে পারে, কিন্তু টোটাল দলের মধ্যে এসে দলের যদি নেতা হয়ে যায়, সেখানে আদর্শের সাথে তো বিশ্বাসঘাতকতা করা হবে। মাগুরাতে আপনি দেখেন, এটা সকালের খবর 2016 সালের 31শে জানুয়ারি 2016, গত 3 বছরে জামাত শিবির থেকে 5000 নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছে। এবং শুধু তাই না, আমি নাম বলি, আওয়ামী লীগ আলী আহমেদ, আখতারুজ্জামান, আবুল কালাম পাখি, আব্দুল হালিম, আব্দুল্লাহ মাগুরার, এদের মধ্যে শেষোক্ত 3 জন এখন আওয়ামী লীগের নেতা। এরা এক সময় আজকের যিনি প্রধানমন্ত্রী মাগুরা গিয়েছিলেন তার উপর হামলা করেছিলেন। সেই লোকরা, পাখি এখন বর্তমানে নড়াইল লোহাগড়া নলদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং নির্বাচিত ইউপি চেয়ারম্যান, নৌকাপুর থেকে নিয়ে ইলেকশন করেছেন। আমরা রাজশাহীতে দেখেছি যে জামাত শিবিরের রোকন আওয়ামী লীগের হাত ধরে আওয়ামী লীগে এসেছে এবং উনি ওখানে নেতা। আমরা আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী নেতা জনাব মাহবুবুল্লাহ হানিফ সাহেবের কুষ্টিয়াতে আমরা দেখেছি আওয়ামী লীগের জামাতের রোকনকে ফুলের মালা দিয়ে না ধরে রাখা, এটা না বিএনপির আওয়ামী লীগে চলে যাক, কিন্তু এখানে আওয়ামী লীগকে কিন্তু যে কথাটি বলছেন আমিন ভাই, যে আওয়ামী লীগ একটি আদর্শভিত্তিক দল, সুতরাং এই আওয়ামী লীগের একটি মৌলবাদী আদর্শের সাথে কিন্তু একটা সেকুলার আদর্শের সাথে কখনো যায় না, বরং এখানে একটা সাংঘর্ষিক ব্যাপার। সেখানে আজকে শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ কিন্তু এদের সাথে আজকে দলে নিচ্ছে বা এদের সাথে সন্ধি করছে। আপনি লক্ষ্য করবেন যে কিছুদিন পূর্বে আমরা দেখেছিলাম যে হেফাজতের একটি ঘটনা নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এরা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে শক্তি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করতে চায়, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়। আজকে সেই হেফাজতের সাথেও এই সরকার কিন্তু আজকে সমঝোতায় আসতে বাধ্য হচ্ছে, কারণ আগামীতে একটি নির্বাচন নিরপেক্ষ হতে পারে। আজকে আপনি দেখবেন যে বলা হয়েছে যে মাওলানা শফি সাহেবকে বলা হয়েছিল যে তেঁতুল হুজুর। এমন কি ঘটনা ঘটলো যে 2013 পর 2017 যে তেঁতুল হুজুর হঠাৎ মিষ্টি হুজুর হয়ে গেল? কারণ এটা আদর্শ না, এখানে ক্ষমতায় আসার জন্য আজকে আওয়ামী লীগ অনেক জায়গায় কিন্তু আজকে তারা সন্ধি করতে তারা আপনি যে কথা বলছেন আন্দোলন ব্যর্থ হচ্ছে, এটা আমরা কিন্তু স্বীকার করি না। কারণ আপনি লক্ষ্য করবেন যে 2005 সালের 5ই জানুয়ারি নির্বাচন বিএনপি বর্জন করেছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ 153 জন করে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন আমরা বর্জন করতেছিলাম, সেটা আওয়ামী লীগের ভাষা সেটা বলে। 47টা কেন্দ্রে আপনি যদি লক্ষ্য করেন, 47টি কেন্দ্রে একটা লোক কোনো ভোট দিতে যায়নি। ওখানে কি আওয়ামী লীগের লোক ছিল না? আওয়ামী লীগের কি কমিটি নাই? আওয়ামী লীগের কোনো কর্মী নাই? অর্থাৎ যে আওয়ামী লীগ কিন্তু সে আদর্শিক ভাবে তারা তৈরি হতে এখনই পারেনি, তারা ক্ষমতা কেন্দ্রিক হয়ে গেছেন। আরেকটা আপনি লক্ষ্য করবেন, ইদানিং যে আজকে বাংলাদেশের নির্বাচনের নামে একটি প্রহসন তৈরি করা হচ্ছে 5ই জানুয়ারির পর থেকে, যে আপনি সাম্প্রতিককালে শেষ সময় আপনি দেখবেন যে কুমিল্লা নির্বাচনও, যে নির্বাচন আমরা বিএনপি জয়যুক্ত হয়েছে, সেখানে ভোটের উপস্থিতি মাত্র 63%। অথচ বাংলাদেশের সকল নির্বাচন যদি আপনি দেখেন, স্থানীয় সরকার নির্বাচন 85+ কিন্তু সেখানে ভোটার উপস্থিতি হয়। কারণ মানুষ আজকে ভোট দানের প্রতি একটি অনাগ্রহ তৈরি হয়েছে, মানুষ নিজেদেরকে প্রত্যাহার করে নিচ্ছে, কারণ এই সরকারের আমলে তাদের ম্যান্ডেটের কোনো মূল্যায়ন হচ্ছে না। আর আপনি যে কথা বলছেন সেই প্রশ্নটা এই সরকার যদি অজনপ্রিয় হয়ে থাকে, এই সরকার যদি নির্যাতনমূলক হয়ে থাকে, এই সরকার যদি জনবিচ্ছিন্ন হয়ে থাকে, তাহলে জনগণকে সাথে নিয়ে এই সরকারকে কেন আপনারা না? সেই আমি বলছি আপনাকে বলছি, এই আপনাকে বলছি, একটা সরকার যখন
টোটাল আগ্রাসী ভূমিকা অবতীর্ণ হয়, তখন স্বৈরাচারী ভূমিকা অবতীর্ণ হয়, তাকে মোকাবেলা করা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার। আপনি দেখবেন যে এই আওয়ামী লীগের 8 বছরে বিএনপির 500 নেতাকর্মীকে গুম করা হয়েছে, 3000 নেতাকর্মীদেরকে আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদের নামে 22,000 মামলা দেওয়া হয়েছে, যার আসামি সংখ্যা প্রায় 8 লক্ষ। ইতিমধ্যে প্রায় 82,000 নেতাকর্মী আমাদের জেল কেটে বেরিয়েছে অথবা জেলে আছে। এমনি একটি বিবর্তনমূলক রাষ্ট্রীয় ব্যবস্থায় সেখানে কতটুকু আন্দোলন করা সম্ভব, এটা আপনি নিজেই বোঝেন। তাদের যখন বিরোধী দল অবস্থানে ছিলেন তখন তাদের পরিসংখ্যানটিও দিতে পারবে, তারা হয়তো দেবেন। যাই হোক, এই পরিসংখ্যান তত্ত্ব আছে, সেটি আমরা আগেও জেনেছি, আগেও শুনেছি। আমরা একটু বিরতিতে যেতে যাচ্ছি, আসবো ফিরে। দর্শক থাকুন আমাদের সাথেই। দর্শক, রাজনীতি আদর্শ বনাম ক্ষমতা নিয়ে আমরা কথা বলছিলাম দৃষ্টিকোণের আলোচনায়। বিরতির পরে সকলকে স্বাগত জানাচ্ছি আবারও। আমিনুল ইসলাম আমিন, আমরা আলোচনা করছিলাম যেন মোশাররফ হোসেন যে প্রশ্নটি রেখেছিলেন যে আওয়ামী লীগ তার সেই আদর্শের জায়গাটিতে নেই। 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশ প্রতিষ্ঠা করেছিল, সংবিধানে যে মূলনীতি সংযোজিত হয়েছিল, সেই নীতিগুলো আঁকড়ে নেই আওয়ামী লীগ। কতগুলো উদাহরণ দিয়েছেন, আমি ফোনটা একটু পরে নিতে চাই। যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে হামলাকারী জামাত শিবিরের কর্মীরা এখন আওয়ামী লীগের নেতাকর্মী হয়ে যাচ্ছে। মৌলবাদী চক্রের সাথে আওয়ামী লীগ হাত মিলাচ্ছে। হেফাজত যাদেরকে তেতুল হুজুর বলতো, তারা মিষ্টি হুজুরে পরিণত হয়ে গেছে। জাসদ যারা একসময় রাজনীতি আওয়ামী লীগকে দারুণভাবে ভুগিয়েছে, তারা আজকে আওয়ামী লীগের মিত্রে পরিণত হয়েছে। তাহলে আদর্শের জায়গাটি কোথায়? শুনেন, এটা হচ্ছে কি, মোশাররফ ভাই যে কথাগুলো বলেন এটা হচ্ছে উপলব্ধিগত ভুল। মোশাররফ ভাই কথাটা সত্যি হতো যদি আওয়ামী লীগের সবাই জামাতে জয়েন করতো। এখন বিষয়টা হচ্ছে জামাত অথবা বিএনপি অথবা অন্য একটা রাজনৈতিক দলের কোনো নেতা যদি মনে করে আমার এতদিনের রাজনীতিটা ভুল ছিল, আমি এটা সংশোধন করতে চাই, তাহলে সেটা কিন্তু আওয়ামী লীগের আদর্শিক পতন না, সেটা ওর আদর্শিক সঠিক উপলব্ধির কারণে সেখানে আসছে। কিন্তু আমি শেষ করি না, এটা কৌশলে কিছু নেই। আমি বলি ইন্ডিভিজুয়াল কোন, আর জাসদের সাথে আওয়ামী লীগের যে রাজনৈতিক দ্বন্দ্বটা ছিল, দ্যাট ওয়াজ টোটালি পলিটিক্যাল, এটা কোনো ব্যক্তিগত বিষয় ছিল না। আপনি মতি আপার কথা বলছেন, মতি আপা কখন আওয়ামী লীগ এসছে? 79-এ যখন মোশাররফ ভাইয়ের দলের প্রধান জিয়া রহমানের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে 15 আগস্ট নাজার দিবস পালন করা হতো, উনি তখন আওয়ামী লীগ আসতেন। উনি যদি লোভের জন্য আসতেন, উনি তো বিএনপিতে যেতেন। উনি তো আদর্শিক জায়গা থেকে আসছেন। এবং ওই সময়ে যারা দল সুনীল সেনগুপ্ত আওয়ামী লীগ কখন আসছেন? যখন আওয়ামী লীগের প্রচন্ড ক্রাইসিস। উনি তো সুবিধা চাইলে উনি তো ক্ষমতাসীন দলে যেতেন, তাই না? মাহমুদুর রহমান কখন আওয়ামী লীগ এসছেন? ওনার বাড়ি বগুড়া। আমি ওইটাই বলছি। এখন আপনি ভালো কথা বলছেন, আমি ওই জায়গায় যাচ্ছি। হ্যাঁ, দর্শক আছে নিয়ে নেন, তারপর আমার একটু সময় দিন, আসবো আপনার কাছে আসবো। দর্শক বলুন, কি আছে? জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক বলুন। আমি আমিন ভাইকে একটা প্রশ্ন করতে চাই। জি, কে বলছিলেন? বর্তমানে আদর্শ রাজনীতির কারণে আমিন ভাই, আমি চট্টগ্রাম থেকে সেলিম আসলাম সোহেল বলছিলাম। জি বলুন। আমিন ভাই আমাকে চেনেন তো। আমিন ভাই, আমি প্রশ্ন করতে চাই যে আপনাকে, আপনি ছাত্র রাজনীতির আদর্শের মাধ্যমে আজকে জাতীয় রাজনীতিতে আপনার স্থান, এটা তো প্রমাণ করে না বাংলাদেশে এখনো আদর্শ রাজনীতি বহমান আছে। ধন্যবাদ, ধন্যবাদ, আপনার মতামত জানতে। ধন্যবাদ আপনাকে। এখন যে কথাটি বলতেছিলাম যে এখানে তাহলে হ্যাঁ, এখন দুদিন আছে কিনা এখানে ওটা দেখতে হবে যে এখন যে লোকটা আওয়ামী লীগে আসছে সে কি সুবিধা প্রাপ্তির জন্য আসছে নাকি উপলব্ধির জায়গা থেকে আসছেন। যদি সে উপলব্ধির জায়গা থেকে আসে তাকে স্বাগতম, আর যদি সে স্বার্থ, আপনি কি মনে করেন? আমি বলছি দুটো হতে পারে, আমি কিন্তু অন্তর্জামী না। উপলব্ধির জায়গা, যেমন আমি বলি আপনাকে, আমি দেখেছি, আমি স্কুল গিয়ে ছাত্র সংগঠন করতাম। ওই যে সেলিম আসলাম সোহেল যে কথাটা বললো, আমি ওদের রাজনীতি শিখেছি। স্কুলকে আমি কমিটি করতাম। আমি চট্টগ্রাম স্কুলে গিয়ে যখন কমিটি করতে গেলাম, দেখলাম ওখানে শিবিরের ভয়ে ঢুকতে পারি না। শিবির ক্লাস 6-7 থেকে যেভাবে ছেলেমেয়েদেরকে পিক করে নিয়ে আসে, তাদেরকে মেট্রিক পাস করার জন্য ভর্তি গাইড দেওয়া, তারপরে কলেজে সিট করে দেওয়া, কলেজে টিউশনের ব্যবস্থা করে দেওয়া, লজিংয়ের ব্যবস্থা করে দেওয়া, এরপরে ছেলেগুলো যায় কই? ওরা শিবির করে না। কেন করে না? ওরা যখন রিয়েলাইজ করতে পারে যে ওর আদর্শটা ভুল, তখন উপলব্ধির জায়গা থেকে ওরা সরে যাচ্ছে। নাহলে কিন্তু বাংলাদেশের অন্য কোনো আপনি বলেন, আপনি বলার সময় আমি একটু বলি। হ্যাঁ, এই জায়গাগুলো, হ্যাঁ, তাহলে একটা মানুষ উপলব্ধির জায়গা থেকে কিন্তু মানুষের পরিবর্তন হতে পারে। বাট এখানে হ্যাঁ, আপনার এই প্রসঙ্গটা যৌক্তিক যে ওরা কি এখন ক্ষমতায় থাকার পরে কেন আসছে। মোশাররফ যে কথাটা বলছেন যে আমরা ক্ষমতায় আসার জন্য ওদের সাথে ওদের দলে নিচ্ছি না, আমরা তো ক্ষমতায় আছি। হ্যাঁ, ওরা হয়তো বাঁচার জন্য আসছে, সেই জন্য কাদের ভাই বারবার বলতেছেন। ওটাও আমি বলছি, আমাকে বলতে দেন, আমি তো বলছি, আমি প্রত্যেকটা বলবো।
তাহলে ওরা যদি মনে করে, এই জন্য কাদের ভাই বলছেন যে আমাদেরকে এই জায়গায় অ্যালার্ট থাকতে হবে, যে ওরা কি আদর্শিক বোধের পরিবর্তনের জায়গা থেকে এখানে আসছেন নাকি স্বার্থান্দ ওই যে আত্মকলহ তৈরি করার জন্য আসছেন, এই জায়গায় আমাদের সচেতন থাকতে হবে ডেফিনেটলি। এবং এই জয়েনিংগুলোর ব্যাপারেও মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা আছে যে জামাত শিবির করা কাউকে ধরে নেওয়া যাবে না। ইভেন আমাদের এই গঠনতন্ত্রে এটাও এবার সংশোধন করা হয়েছে, যাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড জামাত এবং যুদ্ধ অপরাধীদের মতো দলের সাথে জড়িত তাদের কাউকে দলে প্রাথমিক সদস্য করা তৃণমূল পর্যায়ে সেটা কি রক্ষিত হবে? অবশ্যই হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যারা মানবে না তারা তো আওয়ামী লীগ করার কোনো ইয়ে নাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখন আসলে হেফাজত। আমি খুব স্পষ্ট ভাষায় একটা কথা বলে যাই, সেটা হচ্ছে কি আওয়ামী লীগের সাথে হেফাজতের কোনো ঐক্য হয়নি, কোনোদিন হবেও না। আপনি বলতে পারেন তাহলে এটা কি হলো? এটা ঐক্য না। বাংলাদেশে ৭৫,০০০ কওমি মাদ্রাসা আছে। অনেকে বলছেন যে সামনে নির্বাচন, এক ধরনের ক্ষমতার সামনে নির্বাচন না, সামনে নির্বাচন ৭৫,০০০ কওমি মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে ওরা এই দেশের সন্তান। এদের সাথে আমাদের কারিকুলামের সাথে কোনো মিল নেই। ওরা শিক্ষা শেষ করার পরে মসজিদে ইমামতি অথবা মাদ্রাসার শিক্ষকতা ছাড়া, তাও ওদের মাদ্রাসায় ওদেরকে তার কোনো জব নেই। তাহলে এই বৃহৎ জনগোষ্ঠীটাকে আমরা শক্তিতে পরিণত করতে পারছি না। এটাকে শক্তিতে পরিণত করার জন্য আমরা মনে করেছি ওদের একটা শিক্ষা কারিকুলাম দেওয়া দরকার, ওদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা দরকার এবং ওই শক্তিটা দেশের কাজে লাগানো দরকার। এই উপলব্ধির জায়গা থেকে ওদের জন্য একটা বোর্ড গঠন করা হয়েছে। আর আপনি আল্লামা শফি সাহেবের কথা যে বলছেন, তেতুলার মিষ্টু হুজুর, আমি একটা কথা বলি, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লামা শফি সাহেব কোন রাজনৈতিক দল করেন না। উনি যদি রাজনৈতিক দল করতেন, উনি যখনও আমি একটু বলি তার 13 দফা রাজনৈতিক দলে আমি বলি আপনারাও বলেছেন না, উনি বলেছেন যে আমি একটু বলি, উনি যেটা আমি বলতে চাই আওয়ামী লীগ থেকে বলা হয়েছে যে হেফাজতকে ব্যবহার করছে বিএনপি, জামাত এবং তারা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি। আপনি আমাকে বলতে দেন, আজকে হেফাজত আওয়ামী লীগের এত কাছে না, আমি তো বললাম হেফাজতের সাথে আমাদের কোনো ঐক্য হয়নি। আমরা শুধু কওমি লাইনের শিক্ষা ব্যবস্থাটাকে বাংলাদেশের বর্তমান ধারায় ফিরিয়ে আনতে চাই। আর আল্লামা শফি সাহেব কোনোভাবে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। এই কারণে উনি যখন আপনার মতিঝিলের আন্দোলনে আসার ঘোষণা দিয়েছেন, তার আগেও কিন্তু আওয়ামী লীগের সাথে ওদের চরম বিরোধ। তখনই কিন্তু উনি বলেছিলেন যে আজকের প্রধানমন্ত্রীর মধ্যে ইসলামী যে আচার আচরণ এবং বেশভূষা চরিত্র আমরা পাই, সেটা কিন্তু অন্য কোনো দলের মধ্যে। ধন্যবাদ আপনাকে। বিরোধী থেকে আমরা যেন মোশাররফ হোসেন আপনার কাছে ফিরবো। দর্শক থাকুন, তাড়াতাড়ি বিরতি হয়ে গেল। দর্শক, আমরা ছিলাম দৃষ্টিকোণে আলোচনায়। আবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। যেন মোশাররফ হোসেন আপনার কাছে আসতে চাই আলোচনা আমরা শেষ দিকে, যে বিএনপির আদর্শের একটি জায়গা, কিন্তু আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা বা আদর্শ, আমাদের সংবিধানের ঘোষণা, তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। অনেকে বলেন কোন জায়গায় ৭১-এর পরাজিত শক্তি জামাত শিবির এবং বিএনপি জোটের মধ্যে আছে। মানবাধিকার বিচারের অপরাধ যখন হচ্ছে তখন বিএনপির তারা একটি অবস্থান নিতে পারেনি এই বিচারের পক্ষে। নানা প্রশ্ন আছে যে আদর্শিক জায়গাটি, যে সেই জায়গায় বিএনপি একটি বিভ্রান্তির মধ্যে আছে। প্রকৃততে মুক্তিযুদ্ধের চেতনাকে বিএনপি কতটা লালন বা ধারণ করে? না, আপনি যে কথাটি বলেছেন এর সাথে আমি একটু বিনয়ের সাথে দ্বিমত পোষণ করতে চাই। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক উনি, এবং আপনি লক্ষ্য করবেন উনি নিজে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, মাঠে থেকে যুদ্ধ করেছেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। এটা যে কোনো সৈনিকের ভাগ্যে কিন্তু এই গৌরবটা ঘটে না, যেটা জিয়াউর রহমানের ভাগ্যে এই গৌরবটা ঘটেছে। তারপর জিয়াউর রহমান এখানে একটু এখানে একটু আমার মনে হয় যে আমাদের একটু বোঝার ক্ষেত্রে একটু কিছুটা বিভ্রান্তি আছে, যে বিএনপি একটি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। আপনি লক্ষ্য করবেন এখন এই বহুদলীয় গণতন্ত্রের এই যারা স্বাধীনতা বিরোধী, স্বাধীনতা বিশ্বাস করে, তাদেরকেও দল করার সুযোগ দিয়ে বহুদলীয় তাদেরকে বাংলাদেশের কেউ যদি স্বাধীনতাকে বিশ্বাস না করে, কেউ যদি বাংলাদেশের সংবিধানকে বিশ্বাস না করে, সে তো বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগই নেই। আপনি কি জামাত কি বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না? স্বাধীনতা বিরোধিতাকারী দল, বিরোধিতা একসময় করেছে, পাকিস্তানের একসময়। কিন্তু একটা জাতিকে যদি আপনি পুনর্গঠন করতে চান,
আজকে বিশ্বের ইতিহাস আপনি দেখেন যে যুদ্ধ অনেক জায়গায় হয়েছে, কিন্তু যখন স্বাধীন হয়ে গেছে জাতিকে পুনর্গঠন করার জন্য সকলকে, হ্যাঁ তাকে আপনি শাস্তি দিচ্ছেন, এই ব্যাপারে তো বিএনপির কোনো দ্বিমত নাই। মানবাধিকার মানবতাবাদী অপরাধের বিচার করছেন, বিএনপিতে বলে নাই যে আপনি বিচার করতে পারবেন না। বিএনপি বারবার বলেছে এই বিচারটা আপনারা আন্তর্জাতিক মানে করেন, যাতে এই বিচার না, এই বিচার নিয়ে যেন কখনো প্রশ্ন না ওঠে। বিএনপির বক্তব্য কিন্তু ছিল এখানে যাতে এটা রাজনৈতিক মোড়কে না। এখানে কিন্তু আপনি দেখবেন মানবতা বিরোধী অপরাধে বলা হয়েছে এটা অপরাধের বিচার হচ্ছে, এটা কিন্তু রাজনীতির বিচার হচ্ছে না। যার জন্য জামাতি ইসলামের কিন্তু বিচার আপনি করেন নাই, আপনি করেছেন বিচার যারা স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার সময় মানবতা বিরোধী অপরাধের জন্য ছিল তাদের স্বাগত জানাতে না যায়। যার জন্য আমরা কিন্তু বারবার আজকে দেখবেন এই যে হয়তো আমিন ভাই বলবে যে আমরা যা কেন আমিন ভাইরা আজকে সংখ্যাগরিষ্ঠতা দল, তারা ইচ্ছা করলে জামাতকে কিন্তু ব্যান করে দিতে পারতো, ব্যান কিন্তু করছে না। তারা বলছে যে আদালতে একটি মামলা আছে, মামলা যে রায় হবে, অথচ নির্বাহী আদেশে কিন্তু যে কোনো সময় জামাতকে নিষিদ্ধ করে দিতে পারে। এক, আর আমি যে কথাটি বললাম আমিন ভাইয়ের সাথে একটু আমি যোগ করে, আমিন ভাই বলছেন যে হেফাজতের সাথে এই সরকারের কোনো সমঝোতা নেই। আমরা কিন্তু বারবার আগে বলেছিলাম হেফাজত যখন শাপলা চত্বর এসেছিল কি ইস্যুতে আপনার নিশ্চয় মনে আছে, আমিন ভাইয়েরও নিশ্চয় মনে আছে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কিছু ব্লগাররা কটূক্তি করেছিল, তার প্রতিবাদ জানানোর জন্য তারা কিন্তু এখানে এসেছিল। কিন্তু সেই দিন বিএনপি সেই ধর্মীয় সেন্টিমেন্টটাকে ধারণ করে কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। এখন যদি আমরা প্রশ্ন করি যে 2013 পর যখন দেখেছে যে সারা বাংলাদেশে এই যে হেফাজতের একটি ব্যাপক ভোট ব্যাংক আছে, তারপর আমিন ভাইও চট্টগ্রামের সন্তান, এই সরকারের সাবেক মন্ত্রী যেন হাসান মাহমুদের মাধ্যমে হুজুরের কাছে কিন্তু তারা দুধ পাঠিয়েছিল, রেলওয়ের জমি কিন্তু হেফাজতকে দিয়েছিল, হেফাজতকে কিন্তু তাদের প্রতিষ্ঠানের জন্য বেশ একটি মোটা অনুদান সরকার দিয়েছিল। শুধু তাই না, আপনি লক্ষ্য করবেন যে যেটা নিয়ে বড় বিতর্ক হচ্ছে, বাংলাদেশের যারা প্রগতিশীল সবাই এটা প্রতিবাদ করছে, যে পাঠ্যপুস্তকে এবার যে নতুন বই ছাপা হয়েছে সেখানে হেফাজতের পরামর্শ অনুসারে 27টি সংশোধনী তারা গ্রহণ করেছে। এবং আরেকটি যে কথা বলেছে বিএনপি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অপমান করেছিল, কটূক্তি করেছিল, সেই ইস্যুতে বিএনপি তাদের সাথে গিয়ে দাঁড়িয়েছিল। আরেকটি ব্যাপার আমি বলি যে বলা হয়েছিল যে এই কওমি মাদ্রাসাকে আধুনিক শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসার জন্য এটা তা পদক্ষেপ। আপনাকে একটু স্মরণ করে দিতে চাই যে বিএনপি 2006 সালে এই কওমি মাদ্রাসাকে আধুনিকরণ করার জন্য সেদিন তারা প্রজ্ঞাপন জারি করেছিল, গেজেট প্রকাশ করেছিল। তো আজকে 6 তারিখ এই সরকার কিন্তু ক্ষমতায় আসার পর 111 পর কিন্তু দীর্ঘ 8 বছর পর এই পদক্ষেপ কেন নিল? 2006 এর ঘটনার পদক্ষেপ 2017 শুধু একটি নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য ওই ভোটগুলিকে টানার জন্য তারা কৌশলে, কেন আদর্শ কোনো ব্যাপার নয়, আওয়ামী লীগের কাছে ক্ষমতাই বড়, এখন ক্ষমতাই মূল কথা মুখ্য। আমি আগেই বলছি আদর্শের জায়গা থেকে আওয়ামী লীগের কোনো বিচ্যুত হয়নি না। আমি 2 মিনিট সময় হ্যাঁ, বিচ্যুত হয়নি। আর 17 এপ্রিল আমি বলি যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু ওরা মুক্তিযোদ্ধা দল দাবি করে। জিয়াউর রহমান কিন্তু যুদ্ধ করেছিলেন বেতনভুক্ত কর্মচারী হিসেবে, তাকে বেতন দিতেন মুজিবনগর সরকার। তো সেই 17 এপ্রিল মুজিবনগর সরকার মুক্তিযোদ্ধা দল পালন করে কিনা, তাহলে মুক্তিযুদ্ধের কোন চেতনাটা ধারণ করেন? এক। আর জামাতের কথা বলছেন যে জামাতের কোন পর্যায়ের কোন নেতা আজ অবধি ঘরে বাইরে কোথাও কখনো মুক্তিযুদ্ধে তাদের ভুল স্বীকার করেছে কিনা। আর উনি বলছেন যে ওনারা চান একটা প্রকৃত বিচার। বাংলাদেশে গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কসাই মোল্লা, এরা যুদ্ধ অপরাধী ছিল কিনা, মানবতার বিরুদ্ধে অপরাধ ছিল কিনা, এটার জন্য কোনো সার্টিফিকেট সাক্ষী দরকার নেই, শুধু ওই সময়ের পত্রিকাগুলো এনাফ। এর পরেও যদি বলেন আমরা যুদ্ধপরাধীদের বিচার চাই, কিন্তু আন্তর্জাতিক এটা হচ্ছে একটা রাজনৈতিক বাতুলতা ছাড়া আর কিছুই নয়, কিছু হতে পারে না। ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম আমিন, ধন্যবাদ জনাব এবিএম মোশাররফ হোসেন, দুজনকে ধন্যবাদ। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আর মোহনার সাথে থাকুন। শুভরাত্রি।